আজ মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সম্পর্কের গতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন বিশ্লেষকরা। মালয়েশিয়ান এফডিআই বাংলাদেশে আসার কথা দীর্ঘদিন থেকে শুনছি, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা আসবে। বেনজির আহমেদকে ফেরাতে সব কাগজপত্র দুবাই পাঠিয়েছে সরকার। দ্রুত ফেরত দেবে দেশটি, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। নিউ ইয়র্ক প্রাইমারির লড়াইয়ে 5 বাংলাদেশি আমেরিকান কমিউনিটির সমর্থন। রাজনৈতিক ক্ষমতায়নে প্রবাসীদের স্বপ্ন পূরণের পরীক্ষা। স্বাগত প্রবাসের সংবাদে, সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাষ্ট্রীয় আমন্ত্রণে আজ মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে দুদেশের সাথে 15 থেকে 17টি দ্বিপক্ষীয় চুক্তি সই হতে পারে। বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়া সফরে সেদেশে বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত হবে, আর চীন সফরের মাধ্যমে আসবে বিদেশি বিনিয়োগ। শাহ আলী জয় রিপোর্ট। নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বেছে নিয়েছেন মালয়েশিয়াকে। 21 জুন দেশটিতে 2 দিনের সফরে যাচ্ছেন তিনি। বৈঠক করবেন সেদেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে। বেশি গুরুত্ব পাবে বাংলাদেশের শ্রমশক্তি পাঠানো এবং শুল্কমুক্ত বাণিজ্য সম্প্রসারণ প্রসঙ্গ। পরে 23 জুন 4 দিনের চীন সফর করবেন তারেক রহমান। বৈঠক করবেন প্রধানমন্ত্রী লি কিয়াং এবং প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। সফরকালে 13টি সমঝোতা স্মারক এবং 2টি চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। আলোচনায় গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা এবং বাণিজ্য সম্প্রসারণ। প্রেসিডেন্ট শি বিশ্ব নিয়ে নতুন চিন্তা ভাবনা করছেন, সেটাকে আমরা মনে করি একটি প্রশংসনীয় উদ্যোগ। বিশ্লেষকরা বলছেন, চীন ও মালয়েশিয়ার সঙ্গে সম্পর্কের গতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রধানমন্ত্রীর সফর। এখন যেমন আমরা শ্রম বাজার খোলাটা গুরুত্বপূর্ণ, আমরা আশা করি যে শ্রম বাজার যেন প্রধানমন্ত্রীর সফরের পরে খুলে যায়, এটি যেমন আমাদের আগ্রহের বিষয় থাকবে। একই সাথে আমরা মালয়েশিয়ান এফডিআই বাংলাদেশে আসার কথা দীর্ঘদিন থেকে শুনছি, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা আসবে। চীন আগে এসে দিয়ে দিল আর আমরা নিয়ে নিলাম, তা কিন্তু হয় না, আর সঠিকও নয়। কারণ ওরা তো আর খালি আমাকে দেওয়ার জন্য দিচ্ছে না, তাদেরও কিছু প্রাপ্য আছে। তো সেই জন্য আমাদের যথেষ্ট হোমওয়ার্ক করা দরকার। নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানায় প্রতিবেশী দেশ ভারত। আমন্ত্রণ ছিল চীনের তরফ থেকেও। তবে প্রথম সফরের জন্য তৃতীয় দেশ বেছে নেওয়ার বিষয়টি নিয়েও চলছে আলোচনা। মালয়েশিয়া একটি মুসলিম প্রধান দেশ, তাদের সাথে আমাদের যে ফরেন রেমিটেন্স যেটা আসে, তার মূল অংশের একটা অনেক বড় আসে মালয়েশিয়া থেকে, এবং সেখানে প্রথম যাওয়াটাই যুক্তিযুক্ত বলে আমি মনে করি। এবং তারপরে হয়তো উনি চীন যাচ্ছেন এবং 2টি সফর একসাথে করেছেন ব্যস্ততার কারণ। অথবা স্ট্র্যাটেজি হিসেবে না দেখে আমি দেখতে চাই এটাকে যে একটা স্বাভাবিক সফর। উনি যদি প্রথমে চীনে যান, সবাই বলবে যে চীনের দিকে ঝুঁকে পড়ছেন, ভারতকে গুরুত্ব কম দেওয়া হচ্ছে। উনি যদি ভারতে প্রথমে যান, তাহলে বলে ভারতের সাথে নতজানু পররাষ্ট্র নীতি করা হচ্ছে। তবে আসলে তো তা না, ভারতের গুরুত্ব ভারতের মতনই থাকবে। যেখানেই আগে যাক, ভারতের সাথে যে সম্পর্কটা সেটার গুরুত্ব কোনো অংশে কমে না। তাদের অভিমত, চীনের পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতের সাথে বাংলাদেশকে সুসম্পর্ক রক্ষায় দুই পক্ষকেই উদ্যোগী হতে হবে নিজের স্বার্থে। চীনের সাথে আমাদের অনেক শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী কোন দেশ সফর করবেন তা বাংলাদেশই ঠিক করবে, অন্য কেউ নয়, বলেছেন সরকার প্রধানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শনিবার দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। জানান, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে আসিয়ানের সদস্য পদ নিয়ে আলোচনা হবে। ভারতে সফরের ব্যাপারে উপদেষ্টা বলেন, সহায়ক আবহাওয়া তৈরি হলে দেশটিতে যাবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পশ্চিমা রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ রুটিন কাজের অংশ বলেও জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে মার্কিন রাষ্ট্রদূত, ব্রিটিশ হাইকমিশনার এবং জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নিয়ে একথা জানান তিনি। চীন সফর তো ভালো হবে, অবশ্যই ভালো হবে, এবং আমরা উই উইল as I said, it's an important development partner. Malaysia, first Muslim country, আমরা বৃহত্তম মুসলিম দেশ হিসাবে ভিজিটিং মালয়েশিয়া। তো মালয়েশিয়াতে ওখানে আমাদের অনেক ইস্যু, স্ট্র্যাটেজিক ইস্যুস আছে। আমরা এশিয়ানের মেম্বারশিপের জন্য অ্যাপ্লাইং দিস আদার ইস্যুস অ্যারাউন্ড ফিউচারে আমরা সিপিটিপি মার্কেটেও ঢোকার চেষ্টা করব। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সব কাগজপত্র দুবাই পুলিশের কাছে পাঠানো হয়েছে। দুবাইয়ের সাথে থাকা চুক্তির আওতায় দ্রুতই তাকে ফেরত আনা যাবে বলে
জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে 15 পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান শেষে কথা জানান তিনি। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে অরাজকতা ঠেকাতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়ার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্নীতি ও পাসপোর্ট জালিয়াতির মামলায় দুবাইয়ে গ্রেফতার বেনজির আহমেদের বিরুদ্ধে বাংলাদেশে 6টি মামলা রয়েছে। এর মধ্যে 14 কোটি 62 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিচার চলছে। বাকি 5টি মামলার তদন্ত কাজ চলছে। দিনে আপনাদেরকে কষ্ট দিয়েছি। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজিরকে ফেরাতে আরব আমিরাত সরকারের কাছে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর সময়সীমা ছিল 30 দিন। তবে দুবাইয়ের আবেদন পাওয়ার পরের দিনই 144 পৃষ্ঠার তথ্য পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। দুবাই সরকারের সাথে বাংলাদেশের যে সহযোগিতা চুক্তি রয়েছে তার আওতায় বেনজিরকে ফিরিয়ে আনা সম্ভব বলে আশাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী। 30 দিন নয়, তারপরের দিনই পাঠিয়েছি সমস্ত কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ এখানে অনেক কাগজ দিতে হয়, সেগুলো আবার আরবিতে ট্রান্সলেট করতে হয়। আমাদের অফিসাররা রাত্রে 9টা পর্যন্ত কাজ করেছে। এটাই হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান গতি। আশা করি গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শীঘ্রই তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। যদি থাকুক বা না থাকুক, ইউএন চার্টার অনুসারে আমরা কিছু কিছু বিষয়ে স্বাক্ষরিত দেশ, সেখানে তারাও স্বাক্ষর করেছে। আগামী 23 জুন প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অরাজকতা করতে পারে এমন শঙ্কায় পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা তো পলিটিক্যালি বলে যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। তো তারা বাংলাদেশে অশৃঙ্খলা অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে, সেজন্য অ্যালার্ট করা হয়েছে। প্রশ্নের জবাবে বলেন, মোহাম্মদপুর বহু বছর যাবৎ অপরাধীদের অভয়ারণ্য, সেখানকার অপরাধীদের নির্মূলে পদক্ষেপ নেওয়া হয়েছে। ওভারনাইট মোহাম্মদপুরের মতো একটা এলাকা যেখানে বহু বছর যাবৎ একটা, আমি বলবো যে অপরাধীদের অভয়ারণ্য হয়েছে, সেটা ওভারনাইট নির্মূল করা সম্ভব হচ্ছে না। তবে আমরা কিছু পরিকল্পনা নিয়েছি। এর আগে আইন শৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে 15 পুলিশ সদস্যের হাতে স্বরাষ্ট্রমন্ত্রী পুরস্কার তুলে দেন। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রে আসন্ন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি নির্বাচনের ডেমোক্রেটিক প্রাইমারিতে এবার ইতিহাস গড়ার পথে প্রবাসী বাংলাদেশিরা। মূলধারার রাজনীতিতে নিজেদের অবস্থান শক্ত করতে মাঠে নেমেছেন 5 বাংলাদেশি আমেরিকান প্রার্থী মেরি জোবাইদা, শামসুল হক, সিপিএ জাকির চৌধুরী, মোহাম্মদ জে মোল্লা সানি এবং পিয়া রহমান। তাদের সাথে একত্রতা ঘোষণা করেছে বাংলাদেশি কমিউনিটি। তারা বলছেন, এটি শুধু একটি নির্বাচন নয়, বরং প্রবাসে বাংলাদেশিদের রাজনৈতিক ক্ষমতায়নের বড় এক মাইলফলক। ভোটযুদ্ধে জয়ী হলে প্রার্থীরা শুধু নিজেদের নয়, উজ্জ্বল করবেন বাংলাদেশের নামও। এ বিষয়ে আরও জানাতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, এই নির্বাচনটি কবে অনুষ্ঠিত হবে আর বাংলাদেশি প্রার্থীদের জয়ের সম্ভাবনা কেমন দেখছেন? ইতিহাসে স্টেট অ্যাসেম্বলি নির্বাচনে একসাথে 5 জন বাংলাদেশির অংশগ্রহণ, এটা সত্যিকার অর্থে একটা বড় হিস্ট্রি। এর আগে কোনোদিন স্টেট অ্যাসেম্বলি নির্বাচনে একসাথে 5 বাংলাদেশি যেভাবে অংশগ্রহণ করেছে ডেমোক্রেটিক। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে নিউ ইয়র্ক যেহেতু স্যাংচুয়ারি সিটি, এই 5 জনই হচ্ছে ডেমোক্রেটের হয়ে লড়ছেন। আপনাকে আমি একটি কথা বলতে চাই যে এই 5 জনের কিন্তু বর্ণাঢ্য একটা ব্যাকগ্রাউন্ড আছে। বর্ণাঢ্য ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি যেটা বলতে চাই যে, যেমন শামসুল হক, সে জ্যাকসন হাইটস থেকে স্টেট অ্যাসেম্বলি নির্বাচন করছে, এখন কিন্তু আগাম ভোট শুরু হয়ে গেছে এবং 23 তারিখে কিন্তু ফাইনাল নির্বাচন। আমি দর্শকদের জন্য একটি কথা বলতে চাই, হোয়াট ইজ স্টেট অ্যাসেম্বলি নির্বাচন। বাংলাদেশে যেমন এমপি সমতুল্য, এখানে কিন্তু স্টেট অ্যাসেম্বলি নির্বাচনকে সেই কাতারে নেওয়া হয়। আমি প্রথমে যেটা বলবো যে শামসুল হক, উনি 21 বছর NYPD পুলিশে ছিলেন এবং লেফটেন্যান্ট কমান্ডার হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন এবং জ্যাকসন হাইটসে শামসুল হকের নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে সবকিছুতে একটা আলাদা ভাইব তৈরি হয়েছে। তারপর আসি মেরি জোবাইদা, লং আইল্যান্ড অ্যাস্টোরিয়া থেকে যিনি নির্বাচন করছেন এবং তিনি একজন শিক্ষক, এখানকার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন এবং সোশ্যাল ওয়ার্কে তার আলাদা রকম ভাইব্রেন্ট তৈরি হয়েছে। মেরি জোবাইদা একই সাথে নির্বাচনের মাঠের পাশাপাশি জানান দিচ্ছেন বাংলাদেশি কমিটিকে। সানি মোল্লা, এখন দর্শক যে ছবিটি দেখছেন, ইনিও আলাদা ভাইব্রেন্ট তৈরি করেছেন। ব্যবসায়িক মহল থেকে শুরু করে সব জায়গায় দাঁড়িয়ে ঘুরছেন। এখানে আবাসন, চিকিৎসা, শিক্ষা
আলবেনিতে কিভাবে তারা প্রেজেন্ট করবে সেই বিষয়গুলোকে তারা তুলে ধরছেন। এখন আমি আরেকজনের কথা বলতে চাই, সিপিএ জাকির চৌধুরী বংস এলাকা থেকে নির্বাচন করছেন এবং স্টেট অ্যাসেম্বলি নির্বাচনে সিপিএ জাকির চৌধুরী এরই মধ্যে একটা আলাদা অবস্থান করেছেন। ওখানে ব্ল্যাক কমিউনিটি, স্প্যানিশ কমিউনিটি, মেক্সিকান কমিউনিটি থেকে শুরু করে ব্রঙ্কসে একটা আলাদা ভাইব্রেশন আছে, সেখানেও বাংলাদেশি হিসেবে তার একটা আলাদা অবস্থান উনি জানান দিয়েছেন এবং ডোর টু ডোর ঘুরছেন। এবং নির্বাচনের জয়ের ব্যাপারে 5 জনের মধ্যে আমরা সংবাদকর্মী হিসেবে যেটা দেখেছি, 5 জনের মধ্যে 3 জনই অনেক বেশি আশাবাদী। তার মধ্যে মেরি জোবাইদা, শামসুল হক, সিপিএ সারোয়ার চৌধুরী এরা বিশেষভাবে আশাবাদ ব্যক্ত করেছেন তারা নির্বাচনে অবশ্যই জয়ী হবে এবং আগাম ভোটে বাংলাদেশিদের অনেকটা আমরা এগিয়ে যাওয়ার খবর পেয়েছি। তো এইবারে যদি বিশ্বকাপ উন্মাদনা যেরকম চলছে, বিশ্বকাপ উন্মাদনার পাশাপাশি এই আগাম ভোটও বাংলাদেশিদের মনে একটা আলাদা প্রভাব পড়েছে এবং চায়ের কাপ থেকে শুরু করে বিভিন্ন বাঙালি পাড়ায় এই স্টেট নির্বাচন এখন আলোচনার একটা কেন্দ্রবিন্দু। আপনাকে ধন্যবাদ। শক্তিশালী বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সহ সব বিষয়ে পারদর্শী হতে হবে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকালে বনানী আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, শিশু কিশোরদের জন্য সারা দেশে সবুজ মাঠ তৈরিতে কাজ করছে সরকার। আজকের শিশুরা হবে বাংলাদেশের আগামী দিনে অ্যাম্বাসেডর। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পৌঁছেই গ্যালারির দিকে ছুটে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে কাছে পেয়ে উল্লাসে ফেটে পড়েন সারা দেশ থেকে আসা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। চূড়ান্ত পর্বে স্থান পাওয়া বালক বালিকা পৃথক ক্যাটাগরিতে 4টি স্কুল অংশ নেয় ফাইনালে। ভিআইপি গ্যালারির পরিবর্তে মাঠে বসেই ক্ষুদে শিক্ষার্থীদের ফুটবল নৈপুণ্য উপভোগ করেন প্রধানমন্ত্রী। বালিকা ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় পাবনার সাথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর বালক বিভাগে চ্যাম্পিয়ন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দারিয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে একটি সুস্থ সবল জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি ক্রিকেট, ফুটবল, সাঁতার সহ সব খেলাধুলায় পারদর্শী হতে শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি। তোমরা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। আমি চাই তোমরা বাংলাদেশের, তোমরা যারা ভবিষ্যৎ, তোমাদের যত বন্ধু আছে তোমরা সবাই শুধু খেলাধুলা না, খেলাধুলার পাশাপাশি পড়ালেখা বলো, কালচার বলো, সবকিছুতে তোমাদেরকে পারদর্শী হতে হবে। পারবে? তোমরা যদি সবকিছুতে নিজেদেরকে পারদর্শী করতে পারো তাহলেই কিন্তু আমরা একটা সুন্দর বাংলাদেশ, একটা স্ট্রং বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। প্রধানমন্ত্রী জানান, আগামী বছর থেকে মাধ্যমিক স্কুল পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সরকার সারা দেশে খেলাধুলার পরিবেশ তৈরি করতে কাজ করছে। যেমন ছোট বন্ধুরা যাতে সবুজ মাঠে খেলতে পারে তার জন্য নতুন নতুন মাঠ বের করব। আমরা ইনশাল্লাহ সেই কাজগুলো শুরু করেছি। আমাদেরকে অনেক দূর যেতে হবে। আমাদেরকে খেলাধুলার মাধ্যমে, যেমন দেখো ক্রিকেট দিয়ে এখন সারা বিশ্বে বাংলাদেশকে চেনে। ক্রিকেট আমাদের ক্রিকেট টিমকে চেনে এবং বাংলাদেশের ক্রিকেট টিমকে চিনে বলে সারা বিশ্বের মানুষ বাংলাদেশকেও চিনে। কাজেই শুধু ক্রিকেট দিয়ে নয়, ফুটবল দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ, সুইমিং দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ, হকি দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ। পরে এবারের আসরের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। সারা দেশের 65,000-এর বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় 22 লাখ শিক্ষার্থী টুর্নামেন্টে অংশ নেয়। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। চলে গেলেন আব্দুস সাদেক। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে না ফেরা দেশে পাড়ি জমালেন এই কিংবদন্তি ক্রীড়া ব্যক্তিত্ব। বৈষম্য আর বঞ্চনার দেয়াল ভেঙে যিনি জায়গা করে নিয়েছিলেন পাকিস্তান জাতীয় হকি দলে, অলিম্পিক দলের স্বপ্ন ছুঁয়েছিলেন আর দেশের খেলাধুলাকে দিয়েছেন জীবনের সেরা সময়। মাঠে ছিলেন তারকা, মাঠের বাইরে ছিলেন অভিভাবক। আকাশের পাতাল একটা, সেই হকি আর এখন নেই। কিছু মানুষের মৃত্যু শুধু একটি জীবনের সমাপ্তি নয়, একটি ইতিহাসের শেষ অধ্যায়। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এমন এক মহিরু ছিলেন আব্দুস সাদেক, যে মানুষটি এক জীবনে ফুটবল, হকি, ক্রিকেট সবখানেই রেখে গেছেন অসামান্য অবদান। সেই মানুষটি আজ চলে গেলেন নীরবে, রেখে গেলেন অগণিত স্মৃতি, অসংখ্য অর্জন আর এক বিশাল শূন্যতা।
আব্দুস সাদেক যখন অবিভক্ত পাকিস্তানের জাতীয় হকি দলের জার্সিতে মাঠে নামতেন, তখন তিনি শুধু একজন খেলোয়াড় ছিলেন না, ছিলেন বঞ্চিত বাঙালির স্বপ্নের প্রতিনিধি। বৈষম্য আর বঞ্চনার সেই সময়ে যখন পূর্ব পাকিস্তানের মানুষের স্বপ্নগুলো বারবার চাপা পড়ে যেত পশ্চিম পাকিস্তানি শাসকদের দমন নীতির নিচে, তখনই নিজের প্রতিভা আর কঠোর পরিশ্রম দিয়ে নিজেকে আলাদা করে চিনিয়েছেন আব্দুস সাদেক। সেই প্রতিকূল সময়েও জায়গা করে নিয়েছেন পাকিস্তান জাতীয় হকি দলে। 1969 সালে 1.5 মাসের ইউরোপ সফরে মাঠ মাতিয়েছেন জার্মানি, ইতালি, স্পেন, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও ইংল্যান্ডে। বিদেশের মাটিতে তার নৈপুণ্য আর ব্যক্তিত্ব মুগ্ধ করেছিল সকলকেই। দ্রুতই হয়ে উঠেছিলেন দলের অন্যতম পরিচিত মুখ। মাঠের পারফরমেন্সের পাশাপাশি তার জ্ঞান, ব্যক্তিত্ব আর নেতৃত্ব গুণ তাকে আলাদা মর্যাদা এনে দিয়েছিল সতীর্থদের কাছে। কিংবদন্তি রশিদ জুনিয়রের সঙ্গেও তার বন্ধুত্ব ছিল সে সময়ের আলোচিত বিষয়। খেলোয়াড়ি জীবনের ইতি টেনেও থামেননি তিনি। কোচ হিসেবে ইতিহাস গড়েছেন, সংগঠক হিসেবে বাংলাদেশের হকিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছেন। দেশের মাটিতে এশিয়া কাপ আয়োজন থেকে শুরু করে হকির আধুনিকায়নের প্রতিটি পদক্ষেপে ছিল তার ছোঁয়া। সেই অনুপ্রেরণার নামটি হারিয়ে গেল সময়ের অতলে। মানুষ চলে যায়, কিংবদন্তিরা থেকে যান। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রতিটি সাফল্যে, প্রতিটি উল্লাসে, প্রতিটি গর্বের মুহূর্তে বেঁচে থাকবেন আব্দুস সাদেক। বিদায় কিংবদন্তি। আবরার আল দাইয়ান, নিউজ 24। বিএনপি জাতির সাথে দেয়া কথা না রাখলে রাজপথে আগ্নেয়গিরি তৈরি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, কেউ দেশের দিকে কালো হাত বাড়ালে ভেঙে দেওয়া হবে। খুলনায় 11 দলের বিভাগীয় সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি। এদিকে এনসিপির মুখ্য সমন্বয় নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করে বলেন, সংবিধানের আশ্রয় নিয়ে জুলাই লড়াইকে অস্বীকার করা হচ্ছে। গণভোটের রায় বাস্তবায়ন সহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে খুলনায় বিভাগীয় সমাবেশে আয়োজন করে 11 দলীয় ঐক্য। শনিবার দুপুর বেলা 2টার দিকে খুলনার সার্কিট হাউস ময়দানে সমাবেশ শুরু হয়। সমাবেশে যোগ দেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ 11 দলের শীর্ষ নেতারা। জামাত আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে আগ্নেয়গিরি তৈরি হবে। সীমান্ত ইস্যুতে সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, কেউ দেশের দিকে কালো হাত বাড়ালে তা ভেঙে দেয়া হবে। এ সময় খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, অন্তর্বর্তী সরকার বিএনপির সাথে আতাত করে প্রতারণা করেছে। সংবিধানের আশ্রয় নিয়ে জুলাই লড়াইকে অস্বীকার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সমাবেশে খুলনা বিভাগের 10 জেলা ও বিভিন্ন উপজেলা থেকে 11 দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ যোগ দেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।